আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ছড়িয়েছে, অনেকে হয়তো দেখেছেন, এবং এই ভিডিওর ভেতরে কিছু মাহাত্ম্য আছে। সেই মাহাত্ম্যগুলো আপনাদের জানা উচিত নিশ্চয়ই সবার। দেখেন, আমাকে কেউ যদি প্রশ্ন করে কারা জানেন, এই নতুন জেনজি, নতুন জেনারেশন বা জুলাই অভ্যুত্থানের নাটের গুরু বলে যারা দাবিদার, যারা সমাজকে শুষে খেয়েছে 18-19 মাস, অথবা সমন্বয়ক, অথবা এনসিপি, অথবা যারা এখন নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করে, আমাকে এসে যদি বলে যে আওয়ামী লীগ আসলে আমলে যা হয়েছে তার জন্য কি আওয়ামী লীগের লোকজনের অনুশোচনা করা উচিত, আমি সেই উত্তরটা দেওয়ার আগে তাকে পাল্টা প্রশ্ন করব যে আওয়ামী লীগ কি করেছে না করেছে সেই হিসাব বাংলাদেশের মানুষ নিচ্ছে এবং তার বিচার সে পাচ্ছে, প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক। বাকি যারা অপরাধী সে বিচারও হবে যদি এখন ঠিকঠাক থাকে। কিন্তু 18-19 মাসে দেশে যা করেছো তোমরা কি অনুশোচনায় ভুগছো? তোমাদের অনুশোচনার পাল্লা কোথায়? আগে নিজের দিকে তাকাও না চন্দ্র, নিজের চরকায় তেল দাও। তোমাদের অনুশোচনার জায়গাটা, আওয়ামী লীগ অন্যায় করেছে, অপরাধ করেছে, আওয়ামী লীগের লোকজন ব্যাংক লুট করেছে, আওয়ামী লীগের লোকজন পুলিশকে দলীয়করণ করেছে, প্রশাসনকে দলীয়করণ করেছে, টেন্ডারবাজি করেছে, লুটপাট করেছে, মানুষের উপর অন্যায় আচরণ করেছে, বহু ফিরিস্তি আছে। তোমরা ওই ইউনুসের নেতৃত্বাধীন এই আজকের যে মুখগুলো, কেউ কেউ এমপি হয়ে গেছে, কেউ কেউ ডাকসাইটের নেতা হয়ে গেছে, কেউ কেউ নিজেকে পুরো বাংলাদেশের নতুন রূপকার দাবি করে ফেলতে চায়, মানে পারলে নিজেকে বঙ্গবন্ধুর জায়গায় বসিয়ে ফেলে। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অংশ, এরা 18-19 মাসে আওয়ামী লীগের তো 16 গুণ বেশি করে ফেলেছে। আওয়ামী লীগ যা দেখাতে পারে নাই তাও দেখিয়ে ফেলেছে। মানুষকে আইন নাই, কানুন নাই, বিচার নাই, মানুষকে বছরের পর বছর জেলে রেখেছে, মানুষের কাছ থেকে পকেট থেকে নিজের টাকা মনে করে হাঁপিয়ে নিয়েছে। এরা যেভাবে মপ করে মানুষকে ব্ল্যাকমেইল করে টাকা নিয়েছে, আওয়ামী লীগের লোকজন তো এইভাবে করেনি। আওয়ামী লীগের লোকজন তো রেখে ঢেকে ব্যাংকের ভেতর থেকে দুর্নীতি করেছে, যেটা ট্রেডিশনাল দুর্নীতি বলে। এরা তো বলতে গেলে ছুঁই চাকর ঠেকায় দুর্নীতি করছে। তারা কি অনুশোচনায় ভুগে? যে ভিডিওটার কথা বলছিলাম, ঢাকা ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর উপাচার্য ডক্টর আখতারুজ্জামান, আওয়ামী লীগ সময়ের তিনি ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে। আপনার 2017 সালে আমরা যতটুক তথ্য পাই, ডক্টর আখতারুজ্জামান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 28তম উপাচার্য। তিনি 2017 সালের 6 সেপ্টেম্বর থেকে 23 সালের 2 ডিসেম্বর পর্যন্ত, মানে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার বছরখানেক আগেও তিনি ভিসি ছিলেন, 2 ডিসেম্বর পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন। সেই ডক্টর আখতারুজ্জামানের সাথে ঘটনাক্রমে নামাজ পড়তে গিয়ে এক জায়গায় হাসনাত আব্দুল্লাহ দেখা হয়ে যায়। হাসনাত আব্দুল্লাহ প্রথমেই মনে পড়ে যে হাসনাত আব্দুল্লাহকে নাকি আখতারুজ্জামান জঙ্গি বলেছিলেন, জিজ্ঞেস করে। এই কথোপকথন আছে, আমি আপনাদেরকে জানাবো। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে হাসনাত আব্দুল্লাহ বারবার রিপিটেডলি তাকে জিজ্ঞেস করেছিল, আপনারা কি অনুশোচনায় ভুগছেন কিনা, অনুতপ্ত ছিলেন কিনা। ডক্টর আখতারুজ্জামান সেটার উত্তর দিয়েছে, সেটাও আমি আপনাদেরকে জানাবো। কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই 12 ফেব্রুয়ারি নির্বাচনের 2টা মাস আগে, 6টা মাস আগে হলে তো কথাই নেই, 1 বছর আগে হলে চিত্র পুরো ভিন্ন রকম হতো। হাসনাত আব্দুল্লাহ যে ডেঞ্জারাস ড্রাকুলা রূপে আবির্ভূত হয়েছিলেন মবের রাজত্বে, আখতারুজ্জামানের গায়ে শার্ট থাকতো কিনা, ইভেন জুতায় গলার মালাও পড়তো কিনা, এ ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? চেঞ্জটা এই জায়গায় হয়েছে, নির্বাচিত সরকার আসার পরে হাসনাতদের এখন সুর একটু নরম করে কথা বলতে হচ্ছে। তবে ওই ফেসিবাদ বিরোধী পাঠ নেওয়াটা, ফেসিবাদ বিরোধী ভাব নেওয়াটা, এটা যায়নি। ফেসিবাদ বিরোধী ভাবের এই যেখানেই যায়, যারই পায় তারই তো ফেসিবাদের দোসর টোসর বানায় সারা। এবার একটু বুঝে শুনে রয়ে হয়তো ভেবেছে পেছনে তো আর এখন ইউনুস নাই, এখন তো সেই চেয়ারটা তারেক রহমান, এখন যদি কাউরে মপ করার চেষ্টা করে ওই আয় রাজত্বে ডাকলেও তো কেউ আসবে না। খবরটা অনেকটা এরকম ছিল। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় হাসনাত ডক্টর আখতারুজ্জামানের কাছে জানতে চান তার অপরাধের জন্য অনুতপ্ত কিনা। কয়েক সেকেন্ড শুনবেন। ডক্টর আখতারুজ্জামান বেশ সাবলীল ছিলেন এবং মানে এখানে দুজনেরই ক্যারেক্টার চেঞ্জ। আখতারুজ্জামানের চোখে মুখে খুব একটা ভয়ের কোনো আশঙ্কা নাই, আর হাসনাত আব্দুল্লাহ তার সেই মানে ইউনুস যুগীয় ড্রাকুলা রূপে নেই। বা হাসনাত আব্দুল্লাহর সাথে কেউ পেছন থেকে চিল্লাচ্ছে না, ধৈরা ফেল মাস্টারে, খায়া ফেল। তাদের কাছে তো মাস্টার না, তারা তো কচুদিও বাংলাদেশের মাস্টার ভাবে নেই। এই বাংলাদেশে তাদের আমলে, মানে ইউনুস আমলে, এনসিপি আমলে, জামাত আমলে কত শত মাস্টার
কাঁদতে কাঁদতে তার প্রিয় বিদ্যাপীঠ ছেড়ে গেছে, কতজনের গলায় রয়েছে, কতজনের সামনে গিয়ে পেপার ধরায় দিছে। লেখেন, আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি, শুধু মান বাঁচানোর জন্য, যান বাঁচানোর জন্য শিক্ষকরা পদত্যাগ করেছে। যাকে জানা গেছে শুক্রবার 20 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জুমার নামাজ শেষে দেখা হয় তাদের। এই সময় তাদের মধ্যে কথোপকথনের ভিডিও ধারণ করে অন্য মুসল্লিরা। হাসান দীপু না করছিল ভিডিওটা ধারণ করার জন্য, খেয়াল করুন। ব্যতিক্রম ছিল ভাই, আমি ফোকাসে স্টুডেন্ট ছিলাম। আমি আপনার বিরোধিতা করছি। ভাই সবসময় ব্যতিক্রম ছিল, আমি ভাই স্টুডেন্ট ছিলাম ফোকাসে। আপনি আমার জঙ্গি ট্যাগ দিচ্ছেন। ভিডিওতে দেখা যায় হাসনাত ডক্টর আখতারুজ্জামানের উদ্দেশ্যে বলেন, স্যার রিয়েলাইজেশন হয়েছে কিনা আপনাদের? আচ্ছা, উত্তরে ডক্টর আখতারুজ্জামান বলেন, তুমিও তো ছিলা তখন। তুমি তো ছিলা মানে হাসনাত লীগে ছিল, ছাত্রলীগে ছিল। তখন হাসনাত বলেন, আপনারা যে অপরাধ করেছেন, ছাত্রলীগ নির্যাতন নিপীড়ন করেছে, আপনারা ইন্ধন দিয়েছেন, এগুলো নিয়ে আপনারা অনুতপ্ত কিনা? তখন ডক্টর আখতারুজ্জামান বলেন, একদম বোল্ড করে দেওয়া, পুরো একটা গুগলি আর কি, যে তোমার কথাগুলো কেমন না হাসনাত, তুমিও তো আমাদের মধ্যে ছিলা। উত্তরে হাসনাত বলেন, না স্যার, আমি আপনাদের মধ্যে ছিলাম না, আমি আপনাদের বিরোধিতা করতাম। দেখে বাংলাদেশের মানুষ দেখেনি, বাংলাদেশের মানুষ জুলাই আগস্টের আগে হাসনাতদের বিরোধিতার কোন রূপ দেখেনি। ডক্টর আখতারুজ্জামান আবার বলেন, তুমি আমি একসাথেই ছিলাম। আবার মনে করে দিলেন, হাসনাত বলেন, না, আমি আপনাদের বিরোধিতা করেছি, আপনি আমাকে জঙ্গি ট্যাগ দিয়েছিলেন রেজিস্টার বিল্ডিং এ, আপনি বলেছিলেন আমি জঙ্গি। ডক্টর আখতারুজ্জামান বিস্মিত হয়ে বলেন, তুমি জঙ্গি? না, এটা মনে হয় না। হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে আপনাদের সাথে রেখে ছাত্রলীগ নির্যাতন নিপীড়ন করেছে, আপনারা কিছুই বলেননি স্যার। রিয়েলাইজেশন হলে ফাইন, আপনারা আমাদের সমাজের বিবেক, রিয়েলাইজেশন হয় কিনা স্যার? ডক্টর আখতারুজ্জামান বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো অন্যায় হলে আইনানুগ বিচার হওয়া উচিত। হাসনাত তখন বলেন, স্যার আপনাদের সময় অন্যায় হয়নি? গেস্ট রুম, গণরুম? ডক্টর আখতারুজ্জামান বলেন, গেস্ট রুম, গণরুম ধারাবাহিক প্রক্রিয়ায় চলে আসছে। তখন হাসনাত প্রশ্ন করেন, আপনার সময় ছিল কিনা? আখতারুজ্জামান বলেন, আমার সময় ছিল, কিন্তু উদ্যোগগুলো আমারই নেওয়া ছিল। হাসনাত, একটা বিষয় তুমি স্বীকার করবা, পদক্ষেপগুলো আমার সময় নেওয়া। হাসনাত তখন বলেন, স্যার আপনারা ডিনাই করছেন, প্রক্টর স্যার ডিনাই করছে। শেষে ডক্টর আখতারুজ্জামান কথা না বাড়িয়ে হাসনাতকে ভালো থাকতে বলে হাত মিলিয়ে চলে যান। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়েছে এবং আমাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছে, এই হাসনাতরা কত মানুষকে, কত শিক্ষককে, সমাজের কত গণ্যমান্য লোকজনকে, আমি হাসনাতরা বলছি মানে হাসনাতদের ইন্ধনে থাকা লোকজনই তো। ছাত্রলীগ গেস্ট রুম করেছে, বহু বিশ্ববিদ্যালয়ের মানে সাধারণ ছাত্রছাত্রী বহু পরিযায় ঘা দিয়েছে। হাসনাতরা 18-19 মাস এই বাংলাদেশে পুরো ছাত্র সমাজের ইমোশনকে নিয়েই তো তারা খেলা করেছে, পুরো ছাত্র সমাজের ইমোশনকে ধ্বংস করেছে। এবং এখন ওই যে আমরা সবসময় বলে আসছি, এই দিন না আরো দিন আছে। এই হাসনাতদের ভাব যে এখন এই জায়গায় কমেছে, এবং ডক্টর আখতারুজ্জামানের গুগলি তাকে যে সাইজ করেছে, এটা কি আর বলার অপেক্ষা রাখে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আমরা একটা বিষয় বুঝতে চেষ্টা করব। আমরা বিভিন্ন বিষয়ে জ্ঞান শেয়ার করি বা অভিজ্ঞতা শেয়ার করি বা তথ্য শেয়ার করি। এই মুহূর্তে একটা আন্তর্জাতিক প্রসঙ্গে তথ্য শেয়ার করতে চাই এবং আমরা বুঝতে চাই কেন মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জামাদিতে আমেরিকার বিকল্প হয়ে উঠতে পারে ভারত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেমন সারা পৃথিবীর ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছিল, আজ ঠিক তেমনি এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য। কিন্তু এই বদল কি কেবল যুদ্ধের ধ্বংসলীলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে নানা রকম ভূ রাজনৈতিক সমীকরণ? এই নানা ভূ রাজনৈতিক সমীকরণের মধ্যে জ্বালানি তেল বাণিজ্য আছে, জ্বালানি তেল আছে, সামরিক সরঞ্জামাদি আছে। এই যে দেশে দেশে পৃথিবীর যুদ্ধের পেছনের অন্যতম একটি নানা কারণের মধ্যে একটি কারণ সমরাস্ত্র। সেই সমরাস্ত্র হাত বদলের চিত্র আমরা এই মুহূর্তে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে সমরাস্ত্র, মার্কিন সমরাস্ত্র কিংবা চাইনিজ সমরাস্ত্রের যে একটা সমারোহ, সেখানে কি ভারত ভাগ বসাতে যাচ্ছে বা ভাগ বসাতে পারে, এমন একটি সম্ভাবনায় আমরা বুঝবার চেষ্টা করছি। আমেরিকা, যাকে আমরা কয়েক দশক ধরে বিশ্বের একমাত্র সুপার পাওয়ার হিসেবে চিনে এসেছি, সেই আমেরিকার ভাবমূর্তি আজ মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে প্রচন্ড ধাক্কা খেয়েছে। আর ঠিক এই সুযোগটি নিতে চাইছে ভারত। আজ আমরা একটু খুঁটিনাটি বিশ্লেষণ করে দেখব যে কেন মধ্যপ্রাচ্যে আমেরিকার বিকল্প হয়ে উঠতে পারে ভারত, কেন দিল্লি এখন পৌষ মাস দেখছে।
সম্প্রতি ইরান আমেরিকার সংঘাত কেবল দুটি দেশের লড়াই নয়, এটি বিশ্ব রাজনীতির খোল নলচে বদলে দিচ্ছে। সুপার পাওয়ার হিসেবে আমেরিকার যে ইমেজ ছিল তা আজ বড় সড় প্রশ্নের মুখে। মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, তারা বুঝতে পারছে যে তাদের এতদিনের প্রতিরক্ষা কৌশলে কোথাও একটা বড় ভুল ছিল। গত 28 ফেব্রুয়ারি ইরানের মাটিতে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলা তেহরান সহ একাধিক অঞ্চলকে তছনছ করে দিয়েছে। এমনকি এই হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। এর জবাবে ইরান দমে থাকেনি, তারা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা আমেরিকার সেনাঘাঁটি ও ইসরায়েলে পাল্টা আক্রমণ চালিয়েছে। আর এই ডামাডোলে কুয়েত, বাহরাইন, ওমান থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত এলাকাগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আগুনে পুড়ছে। গত 20 দিনের এই বিভীষিকা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মনে একটা কথা গেঁথে দিয়েছে, আমেরিকার ওপর আর অন্ধভাবে ভরসা করা যায় না। যুদ্ধের আগুন যখন এক পক্ষকে পোড়ায়, অন্য পক্ষের জন্য তা সুযোগের দরজা খুলে দেয়। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতিতে নয়াদিল্লি এখন মিশন মোডে কাজ করছে। ভারতের লক্ষ্য খুব পরিষ্কার, বর্তমান অর্থবর্ষে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণের খরচ বাড়িয়ে 1.75 লক্ষ কোটি টাকা করা, অর্থাৎ 2.25 লক্ষ কোটি টাকা। এখানেই শেষ নয়, 2029 সালের মধ্যে ভারত এই লক্ষ্যমাত্রাকে 3 লক্ষ কোটি টাকায় নিয়ে যেতে চায়। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটি অনুষ্ঠানে অত্যন্ত জোরালোভাবে জানিয়েছেন যে ভারত আগামী কয়েক বছরের মধ্যে দেশীয় ড্রোন উৎপাদনের একটি বৈশ্বিক কেন্দ্র বা গ্লোবাল হাব হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বন্ধুরা, তথ্যের দিকে তাকালে আপনারা অবাক হবেন। 2014-15 সালে যে ভারত আত্মনির্ভর ভারত অভিযানে ভারত মাত্র 46,429 কোটির প্রতিরক্ষা সরঞ্জাম নিজেরা তৈরি করেছিল, সেটা ঠিক 1 দশক পরে এসে যদি দেখেন 2023-24 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 1,27,434 কোটি টাকা। আর 2024-25 সালে এই অঙ্কটা পৌঁছেছে 1.54 লক্ষ কোটিতে, অর্থাৎ 1.5 লক্ষ কোটি টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ 1 দশকের ব্যবধানে ভারত তার প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বাড়িয়েছে। এই প্রতিরক্ষা উৎপাদন বা প্রতিরক্ষা সরঞ্জাম যে ভারত শুধু নিজেদের জন্য বানাচ্ছে তা নয়, ভারত এখন অস্ত্র রপ্তানিতেও বড় শক্তি। 2014 সালে ভারতের প্রতিরক্ষা রপ্তানি ছিল মাত্র 1,000 কোটি টাকার, অথচ গত অর্থবর্ষে তা দাঁড়িয়েছে 23,622 কোটি টাকায়। এই যে অবিশ্বাস্য পরিবর্তন, এটাই ভারতের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো যখন দেখছে যে আমেরিকার সুরক্ষা ছত্রছায়া এখন আর আগের মতো নিশ্ছিদ্র নয়, তখন তারা বিকল্প খুঁজতে শুরু করেছে। আর ঠিক এখানে ভারতের জন্য সুযোগ তৈরি হয়েছে। ইরান আমেরিকা যুদ্ধ যখন থামবে, তখন সৌদি আরব বা কুয়েতের মতো দেশগুলো নিশ্চিতভাবেই তাদের প্রতিরক্ষা বাজেট বহুগুণ বাড়াবে। তারা চাইবে তাদের অস্ত্রের ভান্ডারে নতুন যুদ্ধবিমান, রণতরী, ড্রোন এবং মিসাইল ধ্বংসী ব্যবস্থা মজুত করতে। ভারত ঠিক এই চাহিদাই পূরণ করতে চাইছে। এখন প্রশ্ন উঠতে পারে, কেন এই দেশগুলো ভারতকে বেছে নেবে? এর দুটি প্রধান কারণ আছে। প্রথমত, ভারতের অস্ত্র সরঞ্জাম বিশ্বমানের, অথচ সাশ্রয়ী বা কম দামে কেনা যায়। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো, মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক এখন ঐতিহাসিকভাবে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত কয়েক বছরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের সঙ্গে যে কৌশলগত বন্ধুত্ব তৈরি হয়েছে তা আগে কখনো ছিল না। একদিকে ভারত ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে কাজ করছে, অন্যদিকে ইসরায়েল ও আরব দেশগুলোর সঙ্গেও সমদূরত্ব বজায় রেখে সুসম্পর্ক রাখছে। এই ভারসাম্যপূর্ণ নীতি ভারতকে মধ্যপ্রাচ্যে আমেরিকার একটি নির্ভরযোগ্য বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করছে। একটি কথা পরিষ্কার যে ভারত কেবল যুদ্ধের সুযোগ নিচ্ছে না, বরং নিজেদের সক্ষমতাকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে বিশ্ব এখন ভারতের দিকে তাকাতে বাধ্য হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের রণহুঙ্কার বা মধ্যপ্রাচ্যের অস্থিরতা যাই হোক না কেন, দিল্লি এখন তৈরি। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও রপ্তানির যে লক্ষ্যমাত্রা সরকার নিয়েছে
তা সফল হলে ভারত কেবল অর্থনৈতিকভাবে লাভবান হবে না, বরং বিশ্ব রাজনীতিতে কিংমেকার হয়ে উঠবে। তবে চ্যালেঞ্জও আছে। বিশ্ববাজারে প্রবল প্রতিযোগিতা এবং প্রযুক্তি দ্রুত পরিবর্তনশীল। এই সব সামলে ভারত কত দ্রুত মধ্যপ্রাচ্যের এই শূন্যস্থান পূরণ করতে পারে সেটাই এখন দেখার বিষয়। নিশ্চয়ই সামনে অনেক কিছু দেখা যাবে, আমরা সেগুলো নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।